অন্যান্য বছর যখন সুস্থ সুন্দর পরিবেশ থাকে তখন আমরা অনেক আয়োজন করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে বিজয় দিবস উদযাপন করি। তবে এবছর বিশেষ অবস্থা, সারা পৃথিবীতে করোনা সংকট এবং শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সংক্রমণটা একটু বেড়ে গেছে। তো আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সুস্থ থাকতে সচেষ্ট হব ইনশাল্লাহ। এবং যে যেভাবে যে অবস্থায় থাকি সেখান থেকে মূলত অনুষ্ঠান উদযাপন যেটুকুই করি না কেন, আমাদের চেতনায় আমরা ধারণ করব যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশটাকে ভালোবাসি এবং জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান যারা ১৯৭১ সালে বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, কেউ সশস্ত্র যোদ্ধাদের সহযোগিতার মাধ্যমে, কেউ তথ্য আদান প্রদানের মাধ্যমে, কেউ লেখনির মাধ্যমে, বিদেশে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে যে যেভাবে এই দেশটি সৃষ্টির জন্য অবদান রেখেছে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের অবদানকে কবুল করেন এবং তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। তাদের পরবর্তী প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তানগণ এখন যারা আছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা প্রত্যেকেই আমাদের দেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থী হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষার্থী হিসাবে যে লেখাপড়ার দায়িত্ব, এই দায়িত্বটাকেই খুব ভালোভাবে পালন করা, যেন আমরা আমাদের পড়ালেখায় অত্যন্ত মনোযোগী থাকি এবং আমাদের এই জ্ঞান অর্জন যেন ব্যক্তিগতভাবে তো আমাদের উপকার হবেই, সাথে সাথে আমাদের এই বিজ্ঞান শিক্ষা যেন আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এবং অন্যান্য দিক থেকে আরো অগ্রগামী করে কাজ করতে পারি, সেই বিষয়টির জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্রাবক নিষ্কাশন। গত সপ্তাহ থেকে আমরা কোনো নমুনায় নিশ্চিত বিভিন্ন উপাদানকে কিভাবে পৃথক করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। গতদিন আমরা পৃথকীকরণের যে বেসিক আইডিয়া, যে কোনো একটি মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথক করতে হলে তার ভৌত ধর্মের উপর ভিত্তি করে যে পৃথক করতে হয় সেই বিষয়টা জেনেছিলাম এবং সেখানে কেলাসন পদ্ধতি শিখেছিলাম। পৃথকীকরণের আরেকটি পদ্ধতি আজকে আমরা দেখব, সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। বিষয়টা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক যে দ্রাবক নিষ্কাশন বিষয়টা কি বা কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এবং কিভাবে কাজটি করা হয়। এরপরে কিছু গাণিতিক বিষয় আছে, যে বিষয়টি আমি বোর্ডে তোমাদের সাথে ডিসকাস করব। দেন তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো উত্তর দিব ইনশাআল্লাহ। তো স্বাভাবিক যদি ধারণা আমরা নিতে চাই বা সংজ্ঞা দিতে চাই, তাহলে দ্রাবক নিষ্কাশন হচ্ছে একটি পদ্ধতি যেখানে উপযুক্ত কোনো দ্রাবকের সাহায্যে কোনো একটি কাঙ্ক্ষিত উপাদানকে দ্রবীভূত করে পৃথক করা হয়। এখন এই কাঙ্ক্ষিত উপাদানটি আরেকটি দ্রবণও থাকতে পারে অথবা কোনো কঠিন মিশ্রণও থাকতে পারে। দুটো অবস্থা থেকেই পৃথক করা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটি দ্রবণ থেকে ভিন্ন আরেকটি দ্রাবকের সাহায্যে কোনো উপযুক্ত দ্রাবক সেখানে চয়েস করা হয় এবং কাঙ্ক্ষিত উপাদানটিকে পৃথক করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। এক্ষেত্রে মূল যে প্রিন্সিপালটা, কেমিস্ট্রি যে প্রিন্সিপালটা কাজ করে, লাইক ডিসলভস লাইক। লাইক ডিসলভস লাইক এই শব্দটির আসলে অর্থ কি? যখন আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম, আমি নিজে আমার ক্লাসে আলোচনা করেছিলাম যে দ্রাব্যতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তার একটি হচ্ছে দ্রব্য এবং দ্রাবকের প্রকৃতি। সেক্ষেত্রে একই ধর্মী দ্রব্যগুলো একই ধর্মী দ্রাবকে অধিক মাত্রায় দ্রবীভূত হয়, অর্থাৎ পোলার দ্রব্য পোলার দ্রাবকে এবং অপোলার দ্রব্য অপোলার দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয়। এই বিষয়টিকে বলা হয় লাইক ডিসলভস লাইক। দেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্ক সম্পর্কে আমি কয়েক মিনিটের মধ্যে ডিটেলস আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তো বন্টন গুণাঙ্ক বলতে যে গাণিতিক ধারণা আছে, এই ধারণার উপরে নির্ভর করে যে কি পরিমাণ পদার্থ নিষ্কাশিত হবে এবং তার দক্ষতা কতটুকু। মানে আমার যদি 100 গ্রাম পদার্থ সেখানে থেকে থাকে, আমি সেই 100 গ্রাম থেকে কতটুকু পদার্থকে নিষ্কাশন করিয়ে উঠিয়ে আনতে পারবো, সেই বিষয়টি নির্ভর করে বন্টন গুণাঙ্ক এর মানের উপরে। আর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে এটা প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায়। অজৈব যৌগের ক্ষেত্রে যে ব্যবহার করা যাবে না এমনটি কিন্তু না, অজৈব যৌগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তবে জৈব যৌগের ক্ষেত্রে এটার ব্যবহারটা অধিক মাত্রায় লক্ষণীয়।
এক্ষেত্রে কিছু শর্ত আছে। অবশ্যই দুইটি দ্রাবক ব্যবহার করতে হবে, এবং সেই দুটি দ্রাবক যখন আমরা ব্যবহার করব, উক্ত দ্রাবক দুটি একে অপরের সাথে অমিশ্রণীয় হবে, একে অপরের সাথে মিশবে না। এখন এই যে দুটি দ্রাবক ব্যবহার করব, এদের একটিকে আমি বলছি মাতৃদ্রাবক বা মাতৃদ্রবণ। যে দুটি দ্রাবক আমি এখানে ব্যবহার করব তার একটি হচ্ছে মাতৃদ্রাবক, আরেকটি হচ্ছে নিষ্কাশক দ্রাবক। মনে করো এ একটা দ্রাবক, জাস্ট কল্পনা করো এ একটা দ্রাবক, এটা হচ্ছে আমার মাতৃদ্রাবক, আর বি আরেকটি দ্রাবক। এই বি দ্রাবকটি হচ্ছে এমন একটি দ্রাবক যার সাহায্যে আমরা নিষ্কাশনটি করব। এখন বিষয়টা হচ্ছে যে এ এবং বি এরা একে অপরের সাথে মিশে যাবে না। এ এবং বি পরস্পর অমিশ্রণীয় বা অদ্রবণীয়, বা ইংলিশে আমরা যেটাকে বলি ইমমিসিবল। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা মাতৃদ্রাবক বলি, তার মানে এ দ্রাবকের ভেতরে আমার কাঙ্ক্ষিত উপাদান, মনে করো এক্স, ওয়াই, জেড, এরকম কতগুলো ভিন্ন ভিন্ন বস্তু একসাথে মিশে আছে, মিশে এই টোটালটা একটা দ্রবণ তৈরি করেছে, যেটাকে আমরা বলছি মাতৃদ্রবণ। ঠিক আছে? এখন বি দ্রাবক, যে দ্রাবকের সাহায্যে আমরা এখানে নিষ্কাশন করব, তাকে আমরা বলছি নিষ্কাশক দ্রাবক। এখন আমাদের দ্বিতীয় যে শর্ত, কাঙ্ক্ষিত উপাদানটি দ্বিতীয় দ্রাবকে, এক্ষেত্রে দ্বিতীয় দ্রাবক বলতে আমি নিষ্কাশক দ্রাবকটাকে বোঝাচ্ছি, যে নিষ্কাশক দ্রাবকে আমাদের কাঙ্ক্ষিত উপাদানটির দ্রাব্যতা অত্যন্ত বেশি হবে, মানে অধিক মাত্রায় দ্রবণীয় হবে। তৃতীয় যে বিষয়টি কে ডি বা বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্কের মান কমপক্ষে 10 বা তার চেয়ে বেশি হবে। এখন এই বন্টন গুণাঙ্ক জিনিসটা কি? বন্টন গুণাঙ্ককে যদি আমরা গাণিতিকভাবে লিখি, তাহলে কে ডি এর মান হচ্ছে নিষ্কাশক দ্রাবকে কাঙ্ক্ষিত যৌগের দ্রাব্যতা অথবা ঘনমাত্রা ভাগ মাতৃদ্রাবকে কাঙ্ক্ষিত যৌগের দ্রাব্যতা বা ঘনমাত্রা। এখন মনে করি এক্স, ওয়াই, জেড এই তিনটা বস্তু থেকে ওয়াই যৌগটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত, ওয়াই বস্তুটাকে আমরা পৃথক করতে চাচ্ছি। এটা যদি আমার টার্গেট হয়, তাহলে কেডি এর মান হবে বি দ্রাবকে, বি দ্রাবকে ওয়াই, যেটা আমার কাঙ্ক্ষিত, এর দ্রাব্যতা অথবা ঘনমাত্রা, যে কোনো রাশি দিয়ে আমরা এটাকে হিসাব করতে পারি। আমরা এখানে নিলাম ঘনমাত্রা শব্দটা দ্বারা, যে বি এর ঘনমাত্রা, বি দ্রাবকে ওয়াই এর ঘনমাত্রা ভাগ মাতৃদ্রাবক যেটা ছিল এ, এ দ্রাবকে ওয়াই যে পদার্থ যেটা নিয়ে আমরা গবেষণা করছি, সেই ওয়াই এর ঘনমাত্রা। এই হচ্ছে আচ্ছা, এটা একটু রেঞ্জের বাইরে চলে গেছে, এখানে আকার আকার আছে। সরি, কেডি এর কি কোনো মিনিং আছে স্যার, বা ফুল ফর্ম টাইপ? ফুল ফর্ম, হ্যাঁ, কেডির একটা পূর্ণ রূপ আছে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, বা বাংলাতে বললে বলা যায় বন্টন গুণাঙ্ক। ডিস্ট্রিবিউশন মানে বন্টন, বন্টন গুণাঙ্ক। আচ্ছা, বন্টন গুণাঙ্ক ইংরেজি কি বললেন স্যার? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে স্যার। আচ্ছা, বন্টন গুণাঙ্ক মানে কি? মানে এ এবং বি দুটি ভিন্ন দ্রাবকের মধ্যে ওয়াই বস্তুটি কি অনুপাতে বন্টিত হচ্ছে, মানে বি এর মধ্যে কতটুকু যাচ্ছে আর এর ভিতরে কতটুকু থেকে যাচ্ছে, সেই অনুপাতটাই হচ্ছে বন্টন গুণাঙ্ক বা কেডি। তাহলে আমার এখানে তিনটি শর্ত। এক নম্বর শর্ত কি, যে আমি যে দুটি দ্রাবক ব্যবহার করবো তারা একে অপরের সাথে মিশে যাওয়া যাবে না। যেমন পানি এবং পেট্রোল একে অপরের সাথে কখনো মেশে না, দুটি তরল পদার্থ। এরকম একটি
পরস্পর অমিশ্রণীয় দুটি দ্রাবক ব্যবস্থা থাকতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই দ্রাবক দ্বারা আমরা নিষ্কাশন করতে চাচ্ছি সেই নিষ্কাশক দ্রাবকের মধ্যে আমার কাঙ্ক্ষিত পদার্থটির দ্রাব্যতা অত্যধিক বেশি থাকতে হবে। কতটুকু বেশি? মাতৃ দ্রাবকের তুলনায় কমপক্ষে 10 গুণ বেশি বা তার চেয়েও বেশি। সেই অনুপাতটাই হবে কেডি এর মান। এই হচ্ছে মোটামুটি শর্তগুলো। এখন আমরা কার্যপ্রণালীতে যাব যে কিভাবে কাজটি করা হয়, যে কিভাবে এটা নির্ণয় করা হয়। তো পদ্ধতি এক্সপেরিমেন্টাল ডেসক্রিপশনে যাওয়ার আগে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি কি এখানে ব্যবহার করব ইত্যাদি। তো যন্ত্রপাতি হিসাবে একটি পৃথকীকরণ ফানেল ব্যবহার করা হয় এবং একটি বিকার ব্যবহার করা হয়। তো পৃথকীকরণ ফানেলের চেহারাটা কেমন? এটি কাঁচ নির্মিত একটি ফানেল, যেটা দেখতে কলার মোচার মতো। উপরের দিকটা মোটামুটি এরকম অল্প একটু চওড়া থাকে, এখান থেকে এসে হঠাৎ করে এরকম অনেক চওড়া হয়ে কলার মোচার মতো এভাবে চিকন হয়ে যায়, এভাবে এসে এভাবে চিকন হয়ে যায়, এরকম একটা শেপ। নিচের অংশ একেবারে সরু কাঁচ নল এবং নিচে একটা স্টপ কক থাকে। এই স্টপ ককের সাহায্যে ভেতরের থেকে কোনো তরল নিচে বের হতে পারবে কি পারবে না সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর উপরের মুখ সম্পূর্ণ বায়ুরোধীভাবে আটকানোর একটা ব্যবস্থা থাকে, যেটাকে বলা হয় কুইক ফিটিং গ্লাস। এর সাহায্যে এটাকে আটকানোর ব্যবস্থা থাকে। এটার নামই হচ্ছে পৃথকীকরণ ফানেল। আরেকটা বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে বিকার। বিকার আমরা সবাই চিনি, জাস্ট একটা কাঁচের গ্লাসের মতো, যেটা ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে পাত্র হিসেবে ব্যবহার করা হয়। একটা বিকার প্রয়োজন। আর কি বিষয় লাগবে, কি কি রাসায়নিক পদার্থগুলো লাগবে? একটা হচ্ছে মাতৃদ্রবণ বা নমুনা মিশ্রণ। মিশ্রণটা যদি কঠিন পদার্থের আকারে থাকে তাহলে সেটাকে আমরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে নিয়ে দ্রবণ বানিয়ে নিব। আর যদি দ্রবণ হিসাবেই থাকে তাহলে সেটাকে আমরা বলবো মাতৃদ্রবণ, এবং সেই দ্রবণটা নিয়ে আমরা আমাদের এক্সপেরিমেন্টের কাজ করব। দ্বিতীয় যে বিষয়টি থাকে নিষ্কাশক দ্রাবক, তার মানে যার সাহায্যে আমরা দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়াটি কাজ করব। তাহলে একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে এ এবং বি দুটি দ্রাবক চিন্তা করেছিলাম। এ দ্রাবকের দ্রবীভূত অংশটিকে আমরা চিন্তা করছি মাতৃদ্রবণ, আচ্ছা, তাহলে নিষ্কাশক দ্রাবকের সাহায্যে আমরা এটাকে নিষ্কাশন করব। দেন আর কি লাগবে আমাদের? এখন কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে, সেটা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার্য, কোন কোন ক্ষেত্রে ব্যবহার্য নয়। তো জলীয় দ্রবণে থাকা জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণ থেকে উপযুক্ত জৈব দ্রাবকের সাহায্যে জৈব পদার্থটিকে সংগ্রহ করতে বা নিষ্কাশন করতে এই প্রযুক্তিটি অধিক মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে। যেমন মনে করো একটি জৈব পদার্থ অ্যালকোহল আর অজৈব পদার্থ মনে করো সোডিয়াম ক্লোরাইড, এরা একসাথে মিশে আছে। সেখান থেকে আমি অ্যালকোহলটাকে ইথানলটাকে পৃথক করতে চাচ্ছি, বা অ্যালকোহলের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশে আছে, দুটোই তরল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ইথানল মিশে আছে। সেখান থেকে আমরা অ্যালকোহলকে অথবা ইথানলকে আলাদা করতে চাচ্ছি। এই ধরনের কাজের ক্ষেত্রে দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়াটি অধিক মাত্রায় ব্যবহৃত হয়। আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে উদ্ভিজ বিভিন্ন উপাদান থেকে, বিশেষ করে ঔষধ শিল্পে উদ্ভিদ উপাদান থেকে কোনো কাঙ্ক্ষিত যৌগকে সংগ্রহ করতে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা যদি এটা এক্সপেরিমেন্টাল বর্ণনায় যাই, দেখো এখানে একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্রের মাধ্যমে জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রথম যে অংশটি এখানে দেখা যাচ্ছে যে একটা জলীয় দ্রবণের মধ্যে কিছু জৈব এবং অজৈব পদার্থ পরস্পরের সাথে মিশে আছে। এখন এই মিশ্রণ থেকে তাহলে জলীয় দ্রবণ, এখানে দ্রাবককে, দ্রাবক হচ্ছে পানি, প্রথম যে মাতৃ দ্রবণ যেটাকে আমি বলছি সেই মাতৃ দ্রবণে দ্রাবক হচ্ছে আমার পানি, আর সেখানে একটা জৈব পদার্থ আছে, একটা অজৈব পদার্থ আছে। সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত উপাদানটি, মনে করো আমরা জৈব উপাদানটিকে আলাদা করতে চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে জৈব উপাদানটি। এখন এই জৈব উপাদানটিকে যদি আমি আলাদা করতে চাই তাহলে কি করতে হবে?
এই পুরো মিশ্রণটাকে পৃথকীকরণ ফানেলের মধ্যে নিয়ে সেখানে অতিরিক্ত আরেকটি জৈব দ্রাবককে যুক্ত করতে হবে এক্সট্রা। দেন এটাকে খুব ভালো মতো ঝাঁকাতে হবে। এই একটু আগে আমি যে পৃথকীকরণ ফানেলটা এঁকেছিলাম, নিচের স্টপ কক বন্ধ করে দিব, উপরের ঢাকনাটা বন্ধ করে দিব। দেন এটাকে হাতের সাহায্যে এভাবে এক হাত নিচে রেখে এক হাত উপরে রেখে খুব ভালোভাবে ঝাঁকি দিব, কিংবা যান্ত্রিক শেকারের মাধ্যমে এটাকে ঝাঁকি দিব। দেওয়ার পরে যেহেতু এই পানি এবং যে জৈব দ্রাবকটা আমরা এখানে যোগ করছি তারা একে অপরের সাথে দ্রবীভূত হয় না। মনে করো এখানে জৈব দ্রাবক হিসেবে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে পারি। জাস্ট কল্পনা করো যে আমি কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করলাম। এখন কার্বন টেট্রাক্লোরাইড এবং পানি এরা একে অপরের সাথে দ্রবীভূত হয় না। সুতরাং ভালোভাবে যখন আমরা ঝাঁকাচ্ছি তখন পৃথকীকরণ ফানেলের ভেতরে, পৃথকীকরণ ফানেলটা এখানে আরেকবার সংক্ষেপে এঁকে দেখায়। পৃথকীকরণ ফানেল, তো পৃথকীকরণ ফানেলের ভেতরে স্পষ্টত দুটো স্তর আমরা দেখতে পাবো। একটা স্তর হবে আমার জলীয় স্তর, পানির মধ্যে মাতৃদ্রবণের যে স্তর সেটা। আরেকটা স্তর হবে আমার কার্বন টেট্রাক্লোরাইড বা নিষ্কাশক দ্রাবকের যে স্তর। এরকম চোখে দেখা যায় এরকম দুটো আলাদা স্তর তৈরি হবে। যেহেতু এরা দুজন মানে দুটি দ্রাবক একে অপরের সাথে মিশ্রণীয় নয়, সুতরাং চোখে দেখা যাবে যে দুটো লেয়ার তৈরি হয়ে আছে। এখন স্টপ কক খুলে দিলে নিচে আমরা বিকারকে রেখে বিকারের মধ্যে কাঙ্ক্ষিত উপাদানগুলোকে আলাদা করতে পারবো। আমি এখানে বিকার দিলাম, স্টপ কক খুলে দিলাম, এই যে জলীয় অংশ যেটা সেটা একটা বিকারে আলাদা করব, আর জৈব অংশ যেটা সেটা আর একটা বিকারে আলাদা করব। দুটো আলাদা বিকারে কালেক্ট হয়ে গেল। তাহলে মনে করো এটা হচ্ছে আমার মাতৃদ্রবণ বা জলীয় অংশ, আর এইটা থাকলো আমার জৈব অংশ। দেন জলীয় অংশ যেটা থাকছে সেই জলীয় অংশটাকে নিয়ে পুরো কাজটাকে আরেকবার রিপিট করা হবে। খেয়াল করো এই যে এখান থেকে যে অ্যারো চিহ্নটা দেওয়া হচ্ছে, এই যে তীর চিহ্নটা, যে জলীয় অংশটাকে নিয়ে এটাকে আবার পৃথকীকরণ ফানেল নিয়ে পুরো কাজটাকে আরেকবার রিপিট করা হবে। এইভাবে ৩-৪ বার করে করা হবে এবং প্রত্যেকবার যে জৈব অংশটি পাবো সেই জৈব অংশটিকে আলাদা করে একটা পাত্রে জমা করা হবে। টোটাল জৈব অংশটা যখন আমরা পেয়ে যাব সেই জৈব অংশটাকে এবার, যাতে এখানে কোনো পানি না থাকে, নির্দিষ্ট শুষ্ককারী পদার্থ হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে, অ্যালুমিনা ব্যবহার করা যেতে পারে, সিলিকা ব্যবহার করা যেতে পারে। এরকম কোনো নিরোধক পদার্থকে ব্যবহার করে এটাকে শুষ্ক করে নিব। দেন পাতন প্রক্রিয়ায় অথবা অন্য কোনো উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে দ্রাবক থেকে মূল পদার্থ যেটি কাঙ্ক্ষিত পদার্থটিকে আমরা সংগ্রহ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ার মূল পদ্ধতি। এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানির অণুকে, সেটা তরল দশায় থাক কিংবা বাষ্পীয় দশায় থাক, যে কোনো অবস্থা থেকে পানিকে শোষণ করে নিতে পারে। এই যে পানিকে শোষণ করে নিতে পারে এই প্রক্রিয়াটির নামই হচ্ছে নিরুদন। যেমন সালফিউরিক অ্যাসিড, যদিও তরল দশায় থাকে কিন্তু এটি একটি নিরুদক। তার মানে পানির অণুকে সালফিউরিক অ্যাসিড গ্রহণ করে অলিয়াম বা এই স্ট্রাকচারটা দরকার নেই আপাতত, যে এখান থেকে সালফিউরিক অ্যাসিড পানিকে শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে। এই যে প্রক্রিয়া, গ্লুকোজ থেকে বলো বলো বলো। গ্লুকোজ থেকে স্যার চিনি উৎপাদন, সুক্রোজ। গ্লুকোজ থেকে চিনি উৎপাদন, আচ্ছা সেটা তো হ্যাঁ, সেটা একটা রাসায়নিক প্রক্রিয়া যেখান থেকে পানি বের হয়ে যাচ্ছে। এখন ভৌতভাবেও জাস্ট একটা জায়গায় পানি আছে সেটাকে কেউ পানি শুষে নিল। ইভেন তুমি যেটা কাগজের সাহায্যে করো, যেটাকে বলা হয় ব্লটিং পেপার, ব্লটিং পেপার দিয়েও কিন্তু পানিটাকে শুষ্ক করা যায়। তো আমরা একটু আগে যে বিষয়টা পড়লাম, তো দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ায় যখন জৈব দ্রাবকের মধ্যে কাঙ্ক্ষিত উপাদানটি চলে এসেছে, তো তখন তো এটা তরল দ্রবণ হিসাবে থাকে।
তো তখন যেটা করা হয় নির্দিষ্ট পাত্রের ভেতরে সেখানে নিচে ক্যালসিয়াম ক্লোরাইড রেখে দেওয়া হয়, নিচে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, আর এই ক্যালসিয়াম ক্লোরাইডের উপর দিয়ে কাঙ্ক্ষিত বস্তুটিকে চালনা করা হয়। তো দেখা যায় যে যদি কোনো পানি থাকে তো সেই পানিটা ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে শুষে নিবে, আর জৈব অংশটি ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে কোনো রকম ইন্টারাক্ট হবে না। শেষ পর্যন্ত আমরা প্রবাহের পরে শুষ্ক পদার্থ পাবো। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের সাহায্যে শুষ্ককরণ। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে কি কোনো বিক্রিয়া হয় পানির, মানে? এখানে সাধারণত এটা কেলাস পানি হিসাবে যুক্ত হয়, ও, মানে পানিটাকে বুঝতে পারছি। এখানে নতুন কোনো যৌগ তৈরি হচ্ছে না, কেলাসের মধ্যে এটা আবদ্ধ হচ্ছে, যেমন অদ্রব। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? নিষ্কাশন প্রক্রিয়াটি, দ্রাবক নিষ্কাশনের নিষ্কাশন প্রক্রিয়াটি, নিষ্কাশক দ্রাবক আমরা যেটা ব্যবহার করব, সেই দ্রাবক আমরা যতটুকু ব্যবহার করব, একই পরিমাণ দ্রাবক, একই পরিমাণ, মনে করেন আমি 100 মিলিলিটার ব্যবহার করছি, 100 মিলিলিটার নিষ্কাশক দ্রাবকের সাহায্যে আমরা নিষ্কাশন প্রক্রিয়াটি করব। সেক্ষেত্রে এই 100 মিলিলিটার দ্রাবক যদি আমরা একবারে ব্যবহার করি, পুরো 100 মিলিলিটার ওই পৃথকীকরণ ফানেলের ভিতরে একবারে যুক্ত করে দিলাম এবং নিষ্কাশন প্রক্রিয়াটি সম্পন্ন করলাম, সেক্ষেত্রে নিষ্কাশনের ইফিসিয়েন্সি যতটুকু হবে, আর এই কাজটি যদি আমি ধাপে ধাপে করি, 50 মিলিলিটার 50 মিলিলিটার করে দুইবারে করতে পারি, কিংবা 25 25 25 25 চারবারে করতে পারি, 20 20 করে নিয়ে 5 বারে করতে পারি, এরকম যত বেশি সংখ্যক বার আমি নিষ্কাশক দ্রাবককে ব্যবহার করি, একই পরিমাণ মোট যা তাই, কিন্তু অল্প অল্প করে বেশি সংখ্যক বার যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে নিষ্কাশনের দক্ষতা বা কোয়ালিটিটা ভালো হবে, অধিক পরিমাণ নিষ্কাশন আমরা করতে পারবো। আচ্ছা, এখন এই বিষয়টাকে যদি গাণিতিকভাবে দেখানো হয়, মনে করো যে আমার কাছে একটা মাতৃদ্রবণ আছে যার আয়তন V0 মিলিলিটার, এটা হচ্ছে মাতৃদ্রবণের আয়তন। সেক্ষেত্রে যে পদার্থটি আমার এখানে দ্রবীভূত আছে সেটা হচ্ছে X0 গ্রাম, এই পরিমাণ এখানে রয়ে গেছে। এখন মনে করো যে আমি এখানে V1 মিলিলিটার নিষ্কাশক দ্রাবক ব্যবহার করছি, এবং V1 মিলিলিটার নিষ্কাশক দ্রাবক ব্যবহার করার পরে যে পরিমাণ মূল দ্রবণে অবশিষ্ট রয়ে গেল সেটাকে আমরা বলছি X1 গ্রাম। অবশিষ্ট রয়ে গেল X1 গ্রাম। তাহলে নিষ্কাশিত হলো কতটুকু? নিষ্কাশিত হয়েছে X0 মাইনাস X1 গ্রাম, এতটুকু নিষ্কাশিত হলো। এখন KD এর ফর্মুলা থেকে গাণিতিকভাবে দেখানো যায় যে X1 এর ভ্যালু যেটা অবশিষ্ট রয়ে গেল, X1 ইকুয়াল টু X0 ইন্টু KD V0 divided by KD V0 প্লাস V1, এটা হচ্ছে যেটুকু অবশিষ্ট থাকলো। এখন পুনরায় এক্ষেত্রে V1 পরিমাণ যদি আবার ব্যবহার করি, এইভাবে n সংখ্যক বার যদি আমরা ব্যবহার করি, ফাইনালি যেটা অবশিষ্ট থাকবে সেটার জন্য ফর্মুলা দাঁড়ায় Xn ইকুয়াল টু X0 ইন্টু KD V0 divided by KD V0 plus V1 টু দি পাওয়ার n, এই রাশিটি পাওয়া যায়। আর পুরো কাজটা যদি একবারে করি তাহলে যতটুকু অবশিষ্ট থাকে
সেটাকে যদি আমরা এক্স এন প্রাইম বলি, তাহলে এক্স এন প্রাইম ইকুয়াল টু একবারে করলে আসবে এক্স নট ইন্টু কে ডি ভি নট ডিভাইডেড বাই কে ডি ভি নট প্লাস এইখানে থাকবে এন ইন্টু ভি এন ভি ওয়ান। এই হচ্ছে দুটি সমীকরণের মধ্যে পার্থক্য। আচ্ছা, এইবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, কেডি ভি নট প্লাস একটা ভি ওয়ান আর কেডি ভি নট প্লাস এন ভি ওয়ান, তাহলে অবশ্যই এই অংশটা বড়, যেহেতু এন দিয়ে গুণ করে যোগ করা হয়েছে, তাহলে এই অংশটা বড়, আর উপরে যে রাশিটা পেয়েছে এই অংশটা ছোট। আচ্ছা, উভয় ক্ষেত্রে একটা জিনিস কমন, কেডি ভি নটের চাইতে নিচের অংশ, মানে এটা যদি লবের চেয়ে হর ছোট, লবের চেয়ে যদি হর ছোট হয় তাহলে এই ভগ্নাংশের মান একের চেয়ে বড় হয় নাকি ছোট হয়? ম্যাথমেটিক্স, সিম্পল ম্যাথমেটিক্স, কেডি ভি নট ডিভাইডেড বাই কেডি ভি নট প্লাস ভি ওয়ান, এই মানটি সবসময় একের চেয়ে ছোট হবে, কারণ লবের চেয়ে হর বড়, ভি ওয়ান পরিমাণ বড় আছে এখানে। আর একের চেয়ে ছোট কোনো সংখ্যাকে যদি এন ঘাতে উন্নীত করা হয়, মানে এটাকে গুণ করা হয়, একের চেয়ে ছোট যে কোনো সংখ্যাকে যদি ওই রকম কোনো একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে গুণফলের মানটি সবসময় বড় হয়, কখনোই গুণফলের মান সবসময় ছোট হয়। যেমন দেখো, 0.1 কে যদি আমি 0.1 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 0.01, মানে গুণফলটি আরো ছোট হয়ে গেল। সেক্ষেত্রে উপরের রাশিটি সবসময় ছোট হবে, নিচের রাশিটি বড় হবে, এবং এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ। তাহলে অবশিষ্ট পরিমাণ যদি ছোট হয় তার মানে নিষ্কাশনের পরিমাণ বেশি হবে, অর্থাৎ মাতৃদ্রবণে রয়ে গেল কম পরিমাণ, তার মানে নিষ্কাশিত হয়ে গেল বেশি পরিমাণ। হ্যাঁ, মানে একবারে যদি আমরা 100 ml নিই তাহলে যতটুকু নিষ্কাশিত হবে, আমরা যদি অল্প অল্প করে বেশি সংখ্যক বার, মানে এই এন এর মান যত বেশি হবে তত বেশি পরিমাণে নিষ্কাশিত হবে। 50-50 করে নিয়ে 2 বারে করলে যতটুকু হবে, 20-20 করে 5 বারে নিলে, মানে এন এর মান যদি 5 হয় তাহলে নিষ্কাশনের পরিমাণ আরো বেশি হবে। এন এর পরিমাণ যদি 10 হয় তাহলে নিষ্কাশনের পরিমাণ আরো বেশি হবে। এইভাবে বেশি সংখ্যক বারে নিষ্কাশন প্রক্রিয়াটি চালনা করলে নিষ্কাশনের পরিমাণ বেশি হবে। আশা করি বিষয়টি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছে।